তার প্রতি যে কখনোই বিএনপির আন্দোলন সংগ্রাম বা সাংগঠনিক কোনো কর্মসূচি থেকে বিচ্যুত হয়নি। এছাড়াও আরো অনেক তাদের সাথে নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকেই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা, তারা অত্যন্ত দায়িত্বশীল নেতা, কষ্ট সহিষ্ণু নেতা এবং দলের নীতি আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে তারা সবসময় সজাগ। আজকে একটি নতুন ধরনের অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে। এক দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার পূজ্যবাদক, এই দেশকে যিনি একদলীয় দুঃশাসনের অন্ধকার গর্ত থেকে তুলে নিয়ে এসে বহুদলের আলোয় উদ্ভাসিত করেছিলেন, সেই মহান নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম দিন আছে। আর এই দিনেই আমাদের এক সময়ের ছাত্র রাজনীতির নেতা আহবাব, যে এখন সুদূর প্রবাসে থেকেও দলের দায়িত্ব পালন করছেন, অত্যন্ত খেটে একটি পরিশ্রম করে একটি বই লিখেছেন, অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। আমি বইটি হাতে নিয়ে ঘাটাঘাটি করে যেটা দেখেছি, এখানে তার শ্রম আছে। এখানে একজন রাষ্ট্রনায়ককে বিচার বিশ্লেষণ করার জন্য যে অন্তর্দৃষ্টি দরকার, সেই অন্তর্দৃষ্টি নিয়েই সে লিখেছে। বইটি সম্পর্কে আমার তেমন কোনো সমালোচনা নেই, শুধু প্রচ্ছদটি খুবই একটু গতানুগতিক হয়েছে, আর একটু ব্যতিক্রম করা যেত। কিন্তু ভিতরের লেখাগুলি এটি সবার কাছে আমার মনে হয়, এমনকি দলমত নির্বিশেষে সবার কাছেই পাঠ্য হিসাবে বিবেচিত হতে পারে বলে এটি আমার বিশ্বাস। বন্ধুরা, আমরা একজন রাষ্ট্রনায়ক, তিনি কিভাবে রাষ্ট্রনায়কের পর্যায়ে উন্নীত হন, সেটার বিচার বিশ্লেষণ দরকার যারা আমরা রাজনীতি করি। আর এই বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সমস্ত গুণী ব্যক্তি, বিশ্লেষক, বুদ্ধিজীবী, অধ্যাপক, একাডেমিশিয়ান কাজ করেছেন, আমরা সেখান থেকে আরো বেশি করে বুঝতে পারি, আরো বেশি করে জানতে পারি যে একজন মানুষ কিভাবে রাষ্ট্রনায়ক হন। তিনি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করেননি, কিন্তু জাতির ক্রান্তিকাল যখন এসছে, তখন তিনি কেন জানি কোনোভাবে হাল ধরেছেন। যেমন ৭১ সালে, তেমনি ৭৫ সালে। ৭১-এ দোদুল্যমান রাজনীতিবিদ। একটা অত্যন্ত সত্য কথা, 23শে মার্চ ইয়াহিয়া খানের সাথে বাংলাদেশের এই অঞ্চলের তৎকালীন পূর্ব পাকিস্তানের যিনি প্রতিনিধিত্ব করছেন, সেই সময় জনপ্রিয়, তিনি অনেক আসনে আওয়ামী লীগ তখন জিতেছে, তার নেতা শেখ মুজিবুর রহমান। তিনি সেই মরহুম শেখ মুজিবুর রহমান আলোচনা করছিলেন ইয়ের সাথে, ইয়াহিয়া খানের সাথে। একটা প্রশ্ন, সেটা কি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান যেটি বাংলাদেশ, সেই স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলেন না ক্ষমতা হস্তান্তর নিয়ে? এটা তো একটা বড় মৌলিক প্রশ্ন। উনি তো ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করছিলেন। তার ৭ই মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত প্রত্যেকটি বক্তৃতার মধ্যে ওরা আমাদেরকে, আমরা সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ, এবং সরকার গঠন করার কথা শেখ মুজিবের নেতৃত্বাধীন দলটি, সেটা পশ্চিমারা দিচ্ছে না, এটা সত্য কথা। কিন্তু তারপরে বিষয়টি হচ্ছে যে উনি যে বার্গেনিংটা করছেন, সেই বার্গেনিংটা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের জন্য পাকিস্তান কাঠামোর মধ্যে থেকে। এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের যে জাতিসত্তা যে বিষয়টি, তিনি বাঙালি শব্দটি কে নিয়ে বার্গেনিং করছে, যে ওরা আমাদেরকে দেখতে পারে না, এই জন্য করছে না। কিন্তু যদি দেখতে পারতো, যদি ক্ষমতা দিয়ে দিত, তাহলে সব ঠিক আছে।
এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলি না, যে একটি দেশের স্বাধীনতার জন্য যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির মধ্যে বিভিন্ন সময়ে এই কথাটি চলে আসে যে কবে আপনারা স্বাধীনতা দিচ্ছে। যেমন ভারতের স্বরাজ আন্দোলন হচ্ছে, পূর্ণ স্বাধীনতা কথার আগে স্বরাজ আন্দোলন করছেন তখনকার জাতীয় নেতা, যারা স্বরাজ্য দল গঠন করেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এইভাবে ক্রমান্বয়ে সম্ভবত 1929 বা 30 সালের দিকে কংগ্রেস তারা পূর্ণ স্বাধীনতার কথা তাদের রেজলিউশনে নেয়। তো সেইখান থেকে 47 সাল পর্যন্ত তাদের সকল বার্গেনিং হচ্ছে তোমরা কবে যাবে, ব্রিটিশ কবে যাবে, তোমরা কবে স্বাধীনতা দেবে। এর মধ্যে দিয়ে বিভিন্ন অংশ, কেউ সশস্ত্র সংগ্রাম করছেন, কেউ বিপ্লববাদের মন্ত্রণা নিয়ে কাজ করছেন, অনেকে সেদিন মারা গেছেন, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, আমরা সবাই জানি। এইভাবে বিভিন্ন বিচ্ছিন্নভাবে এক ধরনের বিপ্লবী আন্দোলন চলছে। সর্বশেষ তো কয়েক বছর ধরে নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে বাহিরে একটি আজাদ হিন্দ ফোর্স গঠন করে তারা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ নিয়েছিলেন কিনা? ছাত্রলীগের কথা বলা হয়, তারা অনেক আগে থেকেই নাকি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেটার প্রতি শেখ মুজিবুর রহমানের বা আওয়ামী লীগের কোনো সমর্থন আছে কিনা, বা সেটা কতটুকু যুক্তিযুক্ত ছিল, কতটুকু সত্য ছিল, সে ব্যাপারে সবাই সন্দিহান। কিন্তু আওয়ামী লীগ সমগ্র পাকিস্তান কাঠামোর মধ্যে তারা ক্ষমতা নিতে চেয়েছে এবং আইনত তারা পায় সেই সময়, কিন্তু সেখানে তারা সুস্পষ্টভাবে স্বাধীনতার জন্য কোনো রেজলিউশন 71-এর আগে কোনো মিটিংয়ের মধ্যে নিয়েছেন কিনা সেটা তো আমাদের কোনো জানা নাই, সেটা কোনো ইতিহাসবিদরাও বলতে পারবে না। যে তাই হতো তাহলে তো সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতেন, যে তোমরা আমাদের একটা চূড়ান্ত পর্যায়ে এসছে, তোমরা স্বাধীনতা দাও। সে কথাটা আওয়ামী লীগের তৎকালীন নেতা বলছেন না, আওয়ামী লীগের কোনো নেতাও বলছেন না। বরং 71 সালের যুদ্ধের পরে আমরা অনেকেই ছোট হলেও অনেকেই দেখেছি বা শুনেছি ওনারা শেরওয়ানি বানাচ্ছেন মন্ত্রিত্বের শপথ নেওয়ার জন্য। তাহলে দোদুল্যমানতা ছিল 71 সালে। আর এই দোদুল্যমানতার জন্য কিন্তু জাতি কিন্তু প্রস্তুত হয়ে গেছিল স্বাধীনতার জন্য। সবার মনে তখন স্বাধীনতার স্পৃহা তীব্রভাবে এটার স্ফুরণ ঘটছে, এটা প্রকাশ পাচ্ছে। নানা শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সমগ্র জনগণ স্বাধীনতার জন্য প্রস্তুত। কিন্তু সেই সময় নেতৃত্ব দানকারী দলটি দ্বিধান্বিতই নয়, বরং ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন। স্বাধীনতার রেজুলেশন নেওয়া, স্বাধীনতার বার্গেনিং তো দেখছি না। বার্গেনিং হচ্ছে ক্ষমতা হস্তান্তর করো, আমরা বেশি সংখ্যায় জিতেছি, আমাদের ক্ষমতা দাও, আমরা পাকিস্তানের গভর্নমেন্ট ফর্ম করব। এই কথাটি তো বারবার তৎকালীন বাংলাদেশের যিনি নেতা মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি পশ্চিমাদের প্রতি সেই কথা বলছেন। কখনো বলেছেন ইয়াহিয়া খানের সাথে সফল আলোচনা হয়েছে, কখন বলছেন উনি কথা শুনছেন না, উনি ভুট্টোর কথা শুনছেন। তো কথাটা হচ্ছে যে পাকিস্তান কাঠামোর মধ্যে তারা থাকতে চাচ্ছেন, এটাই হলো মূল বিষয় ছিল। এই কারণে আজকে আপনারা দেখবেন যে যারা স্বাধীনতার জন্য প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, ওই দোদুল্যমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন কোনো জাতীয় নেতা কোনো দিক নির্দেশনা দিচ্ছেন, তখন একজন মেজর, কত পরিচিত নন, আর্মির মধ্যে, সেনাবাহিনীর মধ্যে পরিচিত, তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তিনি ডানে বামে না তাকিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন। তো এইটা আওয়ামী লীগ সহ্য করতে পারে না, আওয়ামী লীগের নেতা নেত্রী সহ্য করতে পারে না। ঘটনা ঘটে গেছে, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, জনগণ বিশ্বাস করে এটা। এবং যারা ইতিহাসবিদ, যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং এদের মধ্যে যারা যারা আওয়ামী লীগের ক্যাবিনেটে মন্ত্রিত্ব করেছেন, তারাও পর্যন্ত লিখেছেন যে আমরা সেদিন উদ্বুদ্ধ হয়েছি, স্বয়ং প্রধানমন্ত্রীর স্বামী সহ প্রত্যেকে স্বীকার করেছেন। কিন্তু শেখ হাসিনা এটা মানতে রাজি নয়।
এবং তার অনুগামী যারা, তারাও এটা মানতে রাজি না, না হলে শেখ হাসিনা মাইন্ড করবে। এই কারণে আপনারা দেখবেন দেশের সকল বিপদ, বিপর্যয়, লুণ্ঠন, প্রাকৃতিক বিপর্যয়, সবার মধ্যেও শুধু টার্গেট একটাই, যে জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার। শুধু একটাই কারণে কেন এই দায়িত্ব পালন করেছেন। আবার ৭৫ সালে একটা বিপন্ন রাজনৈতিক পরিস্থিতি, বাকশাল, নানা ঘটনার মধ্যে দিয়ে, দুর্বিষহ রক্ষী বাহিনীর অত্যাচার, নিপীড়ন, সবার মধ্যে দিয়ে যখন জনতা এবং সিপাহী যৌথ তাদের মিছিলের মধ্যে জিয়াউর রহমান পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হলেন, সেটাও কেন তিনি হলেন, কেন বহুদলীয় গণতন্ত্র দিলেন, কেন সংবাদপত্রের সব স্বাধীনতা দিলেন, এবং বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে যে সব দল অংশগ্রহণ করবে, এমনকি আওয়ামী লীগ সব। আওয়ামী লীগ তো তখন বাকশাল হয়ে গেছে। আবার আওয়ামী লীগ সেদিন রেজিস্ট্রেশন করেছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পিপিআর ছিল, সেই পিপিআর এর মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগ হয়েছে বাকশাল থেকে। এটাও জিয়াউর রহমানের অবদান। আজকের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ জিয়াউর রহমানের কাছে রেজিস্ট্রেশন করার, জিয়াউর রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশন করার মধ্যে দিয়ে এই আওয়ামী লীগ হয়েছে। মানে আওয়ামী লীগের প্রতিও এই রাষ্ট্রনেতার, এই মহান রাষ্ট্রনায়কের অবদান রয়েছে, এটা ওরা স্বীকার করবে না। কারণ ওদের অন্তরের মধ্যে তো এক দল, ওদের অন্তরের মধ্যে তো হচ্ছে মানুষকে নিপীড়ন করা, ওদের অন্তরের মধ্যে তো চিরস্থায়ী ক্ষমতা এবং রাজত্বকে কায়েম করা। তাই তারা উদার গণতন্ত্রী কোন ব্যবস্থাকে তারা পছন্দ করেন না, এবং এটা যারা প্রতিষ্ঠা করেন তাদের প্রতিও তাদের বিদ্বেষ। এই জন্য জিয়াউর রহমানের প্রতি বিদ্বেষ, এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্বেষ, এই জন্য দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিদ্বেষ। কারণ এরা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করা জাতীয় নেতা। এরা তাই করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এরশাদ ক্ষমতায় এসছে গণতন্ত্র হত্যা করে, কিন্তু এই জিয়া পরিবারের মধ্যে থেকে মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিনি দাঁড়ালেন একেবারে আপোষহীন লড়াই। শেখ হাসিনা যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ নন, সেদিনই তো প্রমাণ করেছে। উনি রাষ্ট্র ক্ষমতার জন্য ওনার কাছে কোনো নীতি, নৈতিকতা, জনগণের প্রতি অঙ্গীকার, এগুলো কোনো কিছুই তিনি তোয়াক্কা করেন না। উনি রাজনীতিকে একটা ফ্রড বলে মনে করেন, প্রতারণা বলে মনে করেন রাজনীতিকে। যে জনগণের কাছে আমি কথা বলে যাব, একটা ওয়াদা করব, কিন্তু এই ওয়াদা আমি না রক্ষা করাটাই হচ্ছে আমার রাজনীতি। এটাই শেখ হাসিনা মনে করেন। সেদিন এরশাদের সাথে তাই করেছেন। এরশাদকে তিনি বলেছেন যে নির্বাচনে যাবে জাতীয় বেঈমান, তিনি 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিলেন নির্বাচনে যাচ্ছেন। সেদিন থেকেই জনগণের কাছে উন্মোচিত আওয়ামী লীগের চরিত্র এবং বৈশিষ্ট্য। এই কারণে দেখেন জলোচ্ছ্বাস হচ্ছে, উপকূলীয় এলাকাগুলো মানুষের কি অবস্থা। আজকে আমরা জানতে পারছি 1.5 লক্ষ বাড়িঘর তছনছ হয়ে গেছে, 16 জন মানুষ মারা গেছে, প্রায় 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পূর্বাভাস দিচ্ছে আমাদের যে আবহাওয়া ডিপার্টমেন্টও পূর্বাভাস দিচ্ছে কয়েকদিন ধরে। এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়। ঠিক পরশুদিন প্রধানমন্ত্রী তিনি একটি বাজে কথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে খুবই বাজে কথায় বললেন, মন্তব্য করলেন। মানে উনার যে ক্ষোভ এবং প্রতিহিংসা তার হৃদয়ের মধ্যে এমনই আপনার ঘূর্ণিঝড় তৈরি করে, এটা প্রকাশ করার জন্য উনি ব্যাকুল হয়ে পড়েন। তাই জনগণ বাঁচলো কি মরল, জনগণ লুটুপুটি করছে ঝড়ের মধ্যে, পানির মধ্যে, বৃষ্টির মধ্যে, এই দিকে প্রধানমন্ত্রীর খেয়াল নাই। ওনার টার্গেট যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে, শহীদ জিয়াকে আক্রমণ করতে হবে, বেগম জিয়াকে আক্রমণ করতে হবে, তারেক রহমানকে আক্রমণ করতে হবে, নোংরা ভাষায়, বাজে ভাষায়। সেটা আমরা খুব ভালো মতো দেখলাম। এটাতে দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের আশ্রয়, মানুষের বেঁচে থাকা, মানুষকে সহায়তা করা, এইখানে সরকারের দৃষ্টি নেই। কিন্তু এইখান থেকে জনগণের মনোযোগকে অন্যদিকে সরানো, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এইটা নিয়েই ব্যস্ত থাকবে। এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কে নিয়েই তিনি এই সমস্ত কথা বলেন। বন্ধুরা, আপনারা
জানেন যে কথাগুলি আমরা এতদিন ধরে বলেছি, প্রত্যেকটা কিন্তু নানাভাবে সেটাকে লুকাতে পারছে না, ঢাকতে পারছে না প্রধানমন্ত্রী। কোনো না কোনো ভাবে সেটা প্রস্ফুটিত হচ্ছে। এটা পৃথিবীর মানুষ, জনগণ হচ্ছে গণতন্ত্রের পক্ষে। আর প্রযুক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করছে, ওইখানে স্বৈরতন্ত্র তার করাল গ্রাসটা খুব বেশি আক্রান্ত করতে পারছে না, চেষ্টা করছে নানা আইন কানুন, সরকারি নানা পদ্ধতির মধ্যে দিয়ে। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এদের যে নানা কাহিনী, এদের যে নানা মানে এটা মনে হচ্ছে যে একটা আপনার রূপকথার গল্প, তাদের কাছে কিছুই না। এত কিছুতে তারা আজকে বেড়ে উঠেছে। এটা কি প্রধানমন্ত্রী জানতেন না? প্রধানমন্ত্রী বা আওয়ামী সরকার তারা কি কেউ জানতেন না? এই সরকারের মধ্যে, এই পার্লামেন্টের মধ্যে কত কিছু লুকিয়ে আছে, এটা কি জানে না? গোয়েন্দা বাহিনী, সরকারের বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী একেবারে প্রধানমন্ত্রীর কবজায়। মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা গেলে পরে, সেখানে তিনি কোনো সফরে গেলে পরে ওই মিছিলের মধ্যে কে বিক্ষোভ করেছে সে যদি বাংলাদেশে আসে তাহলে এয়ারপোর্ট থেকে সে গ্রেপ্তার হয়ে যায়। লন্ডনের বিক্ষোভ মিছিলে কারা কারা ছিল সেই ছবি গোয়েন্দা বাহিনীর কাছে আসে। তারা যখনই বাংলাদেশে আসে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার, না হলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়। আর এই যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য, রাজকোষ শূন্য, আমরা তো শুধু দুজনের কথা শুনছি, সেনাপ্রধান আর প্রধান, পুলিশ প্রধান, তাদের যে রূপকথার কাহিনী শুনছি। আরো যারা এই সরকারকে নানাভাবে সাহায্য করেছেন, গুম খুন বিচার বহির্ভূত হত্যায় যারা লিপ্ত ছিলেন, তাদের কাহিনী তো আমরা কেউ জানি না। আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে কাছে আছে। এটা হয়তো প্রকাশ্যে বিদেশি কোনো মিডিয়া এটাকে করেছে, প্রকাশ করেছে, কিন্তু আরগুলো যেগুলো জানা যায়নি। তাহলে এই 17 বছর ধরে এই সরকার কত যে অপকর্ম করেছে, কত যে নিষ্ঠুরতা করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য যাকেই তারা প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, এবং নিজের লোকগুলোকে অর্থে বৃত্তে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর জন্য তারা করেছে নানা ধরনের প্রচেষ্টা। আজকে বিভিন্ন উন্নয়নের কথা বলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই উন্নয়ন যে ফাঁপা, এই উন্নয়ন যে আসলেই লোক দেখানো, সেটা তো এখন টের পাওয়া যাচ্ছে। 12 ঘন্টা 17 ঘন্টা বৃষ্টি হয়েছে, ঢাকায় হয়েছে আপনার মধ্যম সারির বৃষ্টি, উপকূলীয় এলাকাতে, দক্ষিণের উপকূলীয় রয়েছে ভারী বৃষ্টি হয়েছে, ওখানকার কথা তো বললামই। কিন্তু ঢাকায় আজকে বহু জায়গায় প্রায় 17-18 ঘন্টা ধরে কোনো বিদ্যুৎ নেই। এবং আমাদের যে মেট্রো রেল করা হয়েছে, এটা 10 মিনিট 15 মিনিট পর পরই বিদ্যুৎ যাচ্ছে। একটা প্রচন্ড খারাপ অবস্থা আপনার মেট্রো রেলের। তার মানে উন্নয়ন যে সাস্টেনেবল হয়নি, উন্নয়ন যে টেকসই হয়নি, এবং এই উন্নয়নের ভেতরের গহ্বরে যে অনেক টাকা চুরি হয়ে গেছে, এইটা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই প্রমাণিত হয়। আপনার এখন চলছে আন্তর্জাতিক গুম দিবসের একটা সপ্তাহ। আপনি জানেন যে বাংলাদেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যার যে থামিনি, এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রত্যেকেই এই গুম সপ্তাহে, সম্ভবত 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত, এই শেষ সপ্তাহ, অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ হচ্ছে আন্তর্জাতিক মানে যে গুম করা হয়েছে, গুমের যে শিকার ব্যক্তি তাদের স্মরণে, তাদের ইয়েতে গুম সপ্তাহ। এর মধ্যে আপনার এই রিপোর্ট করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আপনার ধরন বদলেছে। আগে গুম করে নিরুদ্দেশ করে দিত, গুম করার পর তার লাশ পাওয়া যেত, তারপরে গুম করে যারা ফিরে এসছে তারা সবাই ভয়ে কথা বলতো না, তার পরিবার কথা বলতো না, এবং পরিবারদেরকে গিয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা যে ধমক দিয়েছে সেটাও সবাই জানে, যে তোমরা কোনো কথা বলবে না বিদেশি সাংবাদিক বা সাংবাদিকদের কাছে। তো এখন গুমের ধরনটা কিরকম নিয়ে আটকে রাখে, 10 দিন 12 দিন 15 দিন আটকে রাখার পর তারপর থানায় সুপোর্ট করে।
এই যে 10 দিন 12 দিন 15 দিন 1 মাস যে আটকে রাখে, কে নিচ্ছে? আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার থেকে শুরু করে তাকে কোর্টে হাজির করার সময় হচ্ছে 24 ঘন্টা। গ্রেপ্তার করার সময় থেকে তাকে জানান দিতে হবে। তাহলে যে এই যে টাইমটা 17-18 দিন, এটাও তো একটা আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী একটা অপরাধ। এটাও তো ভয়ঙ্কর অপরাধ, যেটা এখনো থামেনি। সেটা এখনো এই সরকার করে যাচ্ছে একের পর এক। এই জোরপূর্বক গুম এবং ক্রস ফায়ারের জন্য কিছু অফিসারকে, তার মধ্যে সাবেক আইজি প্রধানও আছেন, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের স্যাংশন দিয়েছিল। তো এখনো তো সেটা থামানো হচ্ছে না। আমি তো প্রায় প্রতিদিনই বলা যায় যে ব্রিফিং এর মধ্যে আমাদের নেতাকর্মী, সে যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, মৎস্যজীবী হোক, তাঁতি হোক, শুধু গুমের ঘটনা। 1 দিন 2 দিন পরপর আপনাদের সাংবাদিকদের সামনে বলছি। তো এইটা তো ভয়ঙ্কর, অমানবিক, মনুষ্যত্বহীন কাজ তারা করছেন। কই আপনি কি এগুলো ঢাকা দেওয়ার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার করেন যে বিএনপি এটা নিয়েই ব্যস্ত থাক? কিন্তু আপনারটা যে, আপনার আমল নামা যে জনগণের কাছে লিপিবদ্ধ হচ্ছে, প্রধানমন্ত্রী আপনার সরকারের, আপনার টাকা, আপনাদের গুম, আপনাদের খুন, রক্তপাত, কোনোটাই কিন্তু অলেখা থাকছে না। এবং এগুলোর হিসাব, এগুলোর বিচার, এই বিচার থেকে কিন্তু রেহাই পাবে না। কথায় আছে না, আল্লাহর বিচার। আল্লাহর বিচার কিন্তু পৃথিবীতেই হয়ে যায়। এই বিচার থেকে প্রধানমন্ত্রী, আপনার সরকার, যারা যারা এর মধ্যে জড়িত, তারা কেউ রেহাই পাবেন না। এবং সেটার জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা তো নিপীড়নের মধ্যেই আছি, আমরা তো নির্যাতনের মধ্যেই আছি, মামলা হামলা, কারাগার, এর মধ্যে দিয়েই তো দিন যাপন করছেন। আমাদের নেতা কর্মীদের কারো একটা দোকান ছিল, কারো কিছু জমি ছিল, সেটাও কেড়ে নিয়েছে আপনার দলের লোকরা। ঢাকায় এসে কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ কোন রকম কোনো এলাকার হচ্ছে সিকিউরিটির কাজ নিয়ে তারা দিন যাপন করছে। তো একই দেশে আপনারা লুটপাট করে যাবেন, ডাকাতি করে যাবেন, আমাদেরই বাড়িঘর, আমাদেরই জমি জায়গা সব দখল করে, আর আপনারা সুখের স্বর্গ রচনা করবেন, এটা ভেবে থাকা, এটা ভাবা, আমার মনে হয় যে আপনারা নিঃসন্দেহে এক ধরনের একটা অলীক স্বপ্নের মধ্যে আপনারা আছেন। প্রত্যেকটার জবাব দিতে হবে এবং প্রত্যেকটার বিচার হবে। আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। যে আহবাব যে বইটি লিখেছে, সেটা আমার মনে হয় প্রত্যেকের পড়া উচিত। এবং এটির মধ্যে যে প্রবন্ধগুলি আছে, সেটি সামগ্রিক না হলেও অনেকাংশে একজন রাষ্ট্রনায়কের যে জীবন এবং তার যে কর্ম, যে অল্প সময় 4-4.5 বছরের মধ্যে একটা জাতিকে কর্মচঞ্চল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এটা যে কত বড় একজন রাষ্ট্রনায়ক হতে পারে, সেটার হয়তো কিছুটা আপনারা ঝলক বা গ্লিমসেস এর মধ্যে আপনারা দেখতে পাবেন। আমি লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই, আহবাব চৌধুরী খোকনকে ধন্যবাদ জানাই যে তিনি এই দুঃসময়ের মধ্যেও এই ধরনের একটি গ্রন্থ রচনা করেছেন। আজ মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।